মর্নিং। খুব ছুটি খেলাম কদিন, এই যে ধান মেলে দিচ্ছি, রান্না বান্নার ছুটি খেলাম, কাজের ছুটি খেলাম, ভালোই ঘুরলাম, খুব এনজয় করলাম। এই যে আবার আমার ডিউটিতে লেগে পড়েছি। আজকে ঘুম থেকে উঠেছি একটু লেট করে উঠেছি, শীতকাল জানোই তো, শীতকালে আমি দেরি করে ঘুম থেকে উঠি। আজকে উঠেছি ওই 7:30টার সময় ঘুম থেকে উঠলাম। বড় ছেলে তো স্কুল শুরু হয়ে গেছে অনেকদিন থেকেই, আর আমি যে ব্লগগুলো দিচ্ছি ওগুলো অনেকদিন আগেকার, কারণ ওখানে গিয়ে আমি ব্লগ দিতে পারিনি 3 দিন, সেই জন্য ব্লগগুলো এখন দিচ্ছি। আর বাড়ি এসেছি তো অনেক দিন হয়ে গেল, 1 জানুয়ারির দিন বাড়ি এসেছি আমি। তো ব্লগ শুরু করতে পারিনি কারণ স্টোরেজ আমার ফুল হয়ে যাবে, অলরেডি 3-4টে ভিডিও ছিল। তো যাই হোক, বড় ছেলে টিফিন করে দিলাম, খেয়ে দিয়ে স্কুলে গেল। দিয়ে যে ধানগুলো সিদ্ধ করেছে কাল আমার শাশুড়ি, এই যে আমার বড় উপরে তুলে দিয়ে গেল, আমি সব নেড়ে দিচ্ছি। জামা কাপড় আছে মেলবো, কালকে কেটেছি সব, কালকের কাছে, আজকের না। দিয়ে যাবো রান্না করতে, দেখি কি রান্না হবে আজকে। এটা কি ধান বলো তো? একমাত্র যাদের বাড়িতে ধান সেদ্ধ হয় তারাই জানে। মোটা চালের ধানটা কেন করা হয়েছে বলো তো? পিঠে খাওয়ার জন্য, কারণ এই পৌষ মাসে না এই পিঠের জন্য এই চালটা খুব ভালো হয়, লাল স্বর্ণ চালটা। ভাত খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু খুব মিষ্টি হয়। এই যে দেখেছো কিরকম মোটা মোটা চালটা। আর আমাদের তো খাই মিনিকেট চালের ভাত, মিনিকেট ধান করেওছে। এটা হচ্ছে লাল স্বর্ণ, খুবই মোটা। ঠিক আছে, ভাতগুলো খুব মোটা মোটা, আর ভাতটা খেতেও মিষ্টি হয়, কিন্তু মোটা চালের ভাত সবাই তো পছন্দ করে না। এই পিঠে করার জন্য আরো করা, পিঠে খুব ভালো হবে মিষ্টি। আর জানো তো, পিঠে খাওয়ার জন্য লাল স্বর্ণ ধান কিন্তু আরেক ধরনের টেকনিক করে করলে আরো ভালো হয় পিঠেটা। সেটা আমার শাশুড়ি মা করে। কিভাবে বলে যেন, 1 ভাপা দিয়ে ধানটাকে সিদ্ধ করে নিতে হয়। তো সেইভাবে আগে কিন্তু শাশুড়ি মা করতো, তবে এখন আর পিঠে খুব একটা খাওয়া হয় না, তাই এখন আর করা হয় না। তো যাই হোক, ধানগুলো মেলে দিলাম, দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে আসলাম। এই যে নিচে চলে এলাম, দেখো আলুগুলো সব নতুন আলু তো, বালি কিচকিচ করে মা আবার কি সুন্দর ধুয়ে রেখে দিয়েছে। পালং শাক কালকে রাতে মা কেটে রেখেছে, এই যে আবার কয়েকটা আছে, বেশি আছে, অর্ধেকগুলো কেটেছে। এই দেখো আদা লঙ্কা সব একসাথে নিয়ে এসেছিল, দিয়ে সব কি মা রোদে দিতে হবে, বালি কিচকিচ করছিল, সব মা ধুয়ে দিয়েছে। মাছ এনেছে, মাছটা কেটে নিই। কি মাছ? একটা রুই মাছ। এগুলো ছোট ছোট মেয়ে গেলে দুটো, এটা মনে হয় রুই মনে হয়। হ্যাঁ, এটা রুই মাছ। আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়, সেজন্য মা সকাল সকাল কাজ সেরে ভাতটা বসিয়ে দেয়। তারপরে তো রান্না বান্না আমিই করি। ভাতটা কিন্তু মাই রোজ বসায়, মানে আমাকে এসে কোনোদিন ভাত বসাতে হয় না। আর মায়ের এক একদিন দেরি হয়ে গেলে তখন আমি হুটোপাটা করে ভাতের হাঁড়িটা বসিয়ে দিই, তারপরে চাটা খায়। আর এখন কি বলতো, এখন আমার বড় ছেলেকে না কিছুদিন থেকে ওকে 3 বেলায় আমি খাইয়ে দিচ্ছি, সকালবেলা, দুপুরবেলা আর রাত্রেবেলা। কারণ ছেলেটা কেমন যেন হয়ে যাচ্ছে জানো তো, রোগা হয়ে যাচ্ছে, একদম খেতে চাচ্ছে না, খাবারের প্রতি কোনো এনার্জি নেই একদম, মানে খাবার দেখলেই যেন কেমন বিষিয়ে যাচ্ছে। ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, ডাক্তার বলছে খেতে হবে, না খেলে কি করে হবে, কিন্তু ওর যে খাবারের প্রতি কোনো রুচি নেই, মানে ভাত দিলে সে ভাত খাচ্ছে না, ফেলে রেখে দিচ্ছে, নষ্ট করছে। সেই জন্য আমি ভাবছি যে যত কাজই থাকুক না কেন, ওই 2 ছেলেকে আমিই খাইয়ে দেবো। ছোটকে তো আমিই খাওয়াই, এবার বড়টাকেও খাইয়ে দেবো। দেখি কতদিন খাওয়াতে পারি। কত বড় হয়ে গেল ছেলে আমার, একা একা খেতে পারলো না। কিন্তু কি বলতো, ওই যে রোগা হয়ে যাচ্ছে, এত বয়সে বড়র তুলনায় ওজন ভীষণ কম, সেই জন্য 3 বেলায় আমি ভাত খাইয়ে দিই। আজকে সকালে স্কুল ছিল, ওকে খাইয়ে দিয়েছি, তবে আজকে ভাত খাইয়ে দিইনি, আজকে ডিম আর রুটি ওটাও আমি খাইয়ে দিয়েছি। তো একা একা খেলে ওই যে কিছুটা খায়, খেয়ে আবার নষ্ট করে। আর বড় ছেলেরও কয়েকটা ওষুধ দিয়েছে, টনিক দিয়েছে, খিদে হওয়ার ওষুধ দিয়েছে, তো সেইগুলো খাওয়াচ্ছি। এবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে খেয়ে দিয়ে তারপর ওষুধগুলো খেয়ে যেতে হবে। আবার দুপুরবেলা তো 4টে বেজে যায় বাড়ি আসতে আসতে, 4টেরও বেশি বেজে যায়। এখন তো ওর বাবা যায় না, ও একা একা বাড়ি আসে, তো তাই জন্য আরও দেরি হয়ে যায়। তো এই যে মাছটা কেটে নিলাম, দিয়ে তারপরে এই যে রান্নাঘরে এলাম। আর মা এই যে নুন দিল, একটু ভালো করে নুনটা মাখিয়ে রাখলাম। আর ওই যে ভাত হয়ে গেছে,
এবার রান্নাঘর থেকে মা চলে যাবে, কারণ মা পুজো করবে, তারপরে আবার আমার শ্বশুর মশাইকে খাওয়াবে। আর আমি এইবার রান্নাঘরে ঢুকবো। মা বললে একেবারে মাছটা বেছে নিয়ে তারপরে তুমি রান্নাঘরে আসো। তাই মাছটা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম, আর মা চলে গেল পুজো করতে। আর এই যে ভাত তো হয়েই গেছে, ভাতটা এবার নামিয়ে দেবো। আর শাকসবজি প্রায় কাটা হয়ে গেছে, মা কেটে রেখেছে। বাবার যে সবজিটা হয় সেটা তো মা কেটে রেখেছে, আর পালং শাকটা মা আবার কাল রাত্রে কেটে রেখেছে। ভালোই হলো, কাটতে তো অনেকটা সময় লাগে, কাটাকুটি থাকলে তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যায়। আর আমাদের হাঁড়িটা তো অনেক বড়, কারণ আমরা 7 জন মানুষ, দুবার করে খাই, সেই জন্য একবারে ভাতের চাল নেওয়া হয়। আর আমার এই হাঁড়িটা নামাতে ভীষণ কষ্ট হয়। যখন বিয়ের প্রথম তখন তো আমি একদম রোগা ছিলাম, খুবই রোগা ছিলাম। আর এত বড় হাঁড়ি দেখে না মানে আমার কেন থতমত লাগতো, অবাক লাগতো, আর ভাতের হাঁড়ি একদমই নামাতে পারতাম না। তারপরে আমার বাপের বাড়িতে আমি ছোট্ট মতন একটা হাঁড়ি দেখে এসেছি, তো আর এখানে এত বড় হাঁড়ি দেখে আমি নামাতে পারতাম না, ভীষণ কষ্ট। তো আমার শাশুড়ি মাই নামিয়ে দিত। তারপর সব আস্তে আস্তে শিখে গেছি, আর অনেক কিছু খাওয়াও শিখে গেছি, যা যা আমি খেতাম না, অনেক কিছু খাওয়া শিখেছি। তেতো তো একদমই ছুঁয়েই দেখিনি কখনো বিয়ের আগে, এখানে এসে উচ্ছে খাওয়াটা শিখেছি। তবে নিম পাতা খেতে পারিনি, এখনো পর্যন্ত আমাকে কেউ নিম পাতা খাওয়াতে পারিনি। তো এই যে কড়াইটা বসিয়ে দিলাম, আর এই যে পালং শাক তো কাটাই ছিল, আর আমার শাশুড়ি মা এই যে আনাজপাতিগুলো সব ওই যে ভাত বসিয়েছিল তখন টুকটুক করে কেটে নিয়েছে। শাক সবজি আনাজপাতি কাটা থাকলে না কাঠের উনুনে রান্না করতে খুব বেশি দেরি হয় না, কিন্তু এই যে উনুন কামাই দিয়ে কাটতে থাকলে তখন রান্না করতে আমার বেলা হয়ে যায়। আর যদিও এখন বড়দিনের বেলা হচ্ছে আস্তে আস্তে, এরকম শীষ পালং খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। পাতাওয়ালার যে পালং শাকগুলো, ওগুলো খুব একটা ভালো লাগে না। আর আমাদের কিন্তু এই সময় পালং শাক হয়ে যায়, কি যে আমাদের বড় ক্ষতি হয়ে গেছে সে আর কি বলবো। কোনো শাক তো হবেই না, আর আলুও হবে না এবছর, মানে কতটাই আমাদের ক্ষতি হয়েছে সে বলবার মতো না। আর ওই যে জলখাবারে ভাত খাওয়ার জন্য আলু সিদ্ধ মাখবো, তার জন্য একটু লঙ্কা ভাজা রেখে দিলাম। ওই তো পালং শাকের চচ্চড়িটা তো বসাবোই, সর্ষের তেল দিয়েছি, ওর মধ্যে 2টো লঙ্কা দিয়ে ভেজে তুলে রাখলাম। শুকনো লঙ্কা ভাজলে খেতে ভালো লাগে, কিন্তু অম্বল হয় প্রচণ্ড, কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বার হয় আলু ভাতের মধ্যে, এত সুন্দর লাগে খেতে। কিন্তু খেলেই জানো তো পেট ব্যথা করে, সেজন্য আর শুকনো লঙ্কা ভাজি না। আর শুকনো লঙ্কা শুধুমাত্র ইউজ করি ওই যে ফোড়ন টোড়ন দেওয়ার জন্য, একটু ফোড়ন দিলে শাক চচ্চড়ির মধ্যে খেতে ভালো লাগে। তো এই যে শাক চচ্চড়িটা বসিয়ে দিলাম। একটু আধটু সর্ষে তো সিলেতেই বেটে নিই, আর তাছাড়া মিক্সিতে সর্ষে খুব একটা ভালো বাটা হয় না, মিহি হয় না। তো হয় অনেকটা বেশি সর্ষে হলে আবার হয়, খুব অল্প সর্ষে আবার বাটা যায় না। আর ওই ফ্রিজের মধ্যে সর্ষে বাটা রেখে রান্না করতে আমার একদম ভালো লাগে না। আর তাছাড়া এখন ফ্রিজ বন্ধ আছে, কারণ শীতকাল তো, শাকসবজি বাইরে রেখে দিলেই ভালো থাকে, আর খুব একটা তরকারি থাকেও না, সেই জন্য ফ্রিজটা শুধু শুধু চালায় না, কোনো প্রয়োজন পড়ে না, তাই ফ্রিজ এখন বন্ধ থাকে। তবে গরমকালে আমাদের সবসময় ফ্রিজ চলে। পালং শাকটা নামালাম, দিয়ে আমি গুলোকে খাওয়ালাম। ওর আবার কালকে ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, তো ঠান্ডা লেগেছে খুব, আর খুব কাশি, 3-4টে ওষুধ দিয়েছে, ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে দিলাম, দিয়ে ওষুধগুলো খাওয়ালাম, দিয়ে আমি 2টো খেলাম। কড়াই নামানো আছে এখন। এই যে ছাদে ধানটা উল্টে দিতে হবে, আর এই যে বড়ি নিয়ে এসে জেঠু রোদে দিতে এলাম। পালং শাকের মধ্যে 2-4টে বড়ি ভেঙে দিলে না বেশ ভালো লাগে খেতে, একটু ভেঙে নিয়ে ভেজে নিয়ে ফোড়ন দিলে খুব ভালো লাগে, একটু টেস্ট হয়, খেতে ভালো লাগে, সুন্দর একটা গন্ধ বার হয়। তবে বাজার থেকে বড়ি কিনে আনলে খুব একটা ভালো হয় না। এই যে জেঠু কোথার থেকে বড়ি নিয়ে এসেছে, ভেজালটা কম মেশানো আছে, তবে খেতে খুব ভালো বড়িটা। কলাইয়ের ডালে বড়ির ভিতরে না একটু ওই কাঁচা কুমড়ো, মানে চাল কুমড়ো কুড়ে দিলে খুব ভালো লাগে খেতে। আমাদের চাল কুমড়ো দিয়েই খুব দিতাম বড়ি, তবে বড়ি এবার আর দেওয়া হলো না, আগের বারও দেওয়া হয়নি, মানে যবে থেকে আমি ভিডিও করছি তবে থেকে আর বড়ি দেওয়াটা আর হলো না, কারণ সময় খুব কম। এখন বড়ি দিতে গেলে প্রচুর কাজ নষ্ট হবে, রান্না বান্না বন্ধ হবে, যেহেতু আমার শ্বশুর মশাইয়ের শরীর খারাপ, পুরোটাই মা তো করে, খাওয়ানো দাওয়ানো, তারপরে চান টান করানো, সব কিছুই আমার শাশুড়ি মা করে। সেই জন্য বড়ি দিতে গেলে একটা কাজ তো অবশ্যই এক্সট্রা, কারণ ছোট ছোট করে বড়ি দিতে গেলে অনেকটাই সময় লাগে, তো সেই জন্য আর বড়ি দেওয়ার হচ্ছে না। তো বাজার থেকে বড়ি হয়েছে, জেঠু কিনে নিয়ে এসেছে, বড়িগুলো বেশ খেতে ভালো, আগের দিন নিয়ে এসেছিল, তো ভালো লেগেছে বলে আজ আবারও কিনে নিয়ে এসেছে বড়ি, কারণ খুব একটা ভালো হয় না, চালের গুঁড়ি টুড়ি মেশানো থাকে তো অতটা ভালো হয় না, আবার কাঁচাতেই বিক্রি করে, ওজনে ভারী হয়, সেই জন্য বাড়িতে বড়ি দিতে পারলে খুব ভালো হতো। আর ওই মাছগুলো বড়ি দিয়ে ভাবছি যে ঝোল করব, একটু বড়ি আর বেগুন দিয়ে তরকারি করবো, আলু দিয়ে, ভালো লাগে খেতে শীতকালে।
শীতকালে বড়ি দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে। আর আমার ঝোলের বড়ি না আমার ভীষণ প্রিয়, খুব ভালো লাগে। বেশ ঝোলের মধ্যে দেবো, বড় বড় হয়ে যাবে। এই বড়িগুলো ছোট ছোট তো খুব বেশি বড় হবে না, তবুও ঝোলের মধ্যে বড়ি দিলে ভীষণ ভালো লাগে। আবার এর মধ্যে সজনে ডাঁটা দিলে আরও দারুণ লাগে। মাছ থাকবে, সজনে ডাঁটা আর দুটো বড়ি, তরকারিটা যে কি সুন্দর স্বাদ হয় সে কি বলবো। আর আমার বড় ছেলে আবার ওই ভাজা বড়ি খেতে ভীষণ পছন্দ করে। ভাজা বড়িটা আমরা বাড়িতে বেশিরভাগই দিই, কেনা ভাজা বড়ি কখনোই খাইনি। আর আমার ওই বড় ননদের শাশুড়ি মা দারুণ বড়ি দিতে পারে, আর যখনই বড়ি দেয় না আমাদের বাড়িতে এসে দিয়ে যায়। যেমন সুন্দর বড়ি বানাতে পারে তেমন সুন্দর স্বাদ, মানে আমি জীবনে বলবো না অত সুন্দর বড়ি, এত সুন্দর টেস্ট হয়। কিন্তু আমরা যেভাবেই বানাই না কেন অত সুন্দর টেস্ট আর বানাতে পারি না। এত সুন্দর করে বড়িটা করে তো, যখন ঝোলে দিই তো এত সুন্দর ফোলে আর এত সুন্দর খেতে ভালো লাগে। তো বাজার থেকে কেনা বড়ি ওই যে বললাম চালের কুড়ি টুড়ি কিছু কোনো ভেজাল তো মেশানো থাকে, তাই খুব একটা বেশি স্বাদ পাওয়া যায় না। আমার শ্বশুর বাড়িতে আগে অনেক চাল কুমড়ো হতো, বড় বড় চাল কুমড়ো হতো। তোমার ওই দিদির শাশুড়িকে দিয়ে না অনেক বড়ি দিয়ে নিয়েছিলাম, খুব ভালো বড়ি দিতে পারে তো সেই জন্য অনেকবার দিয়ে দিয়েছিল বড়ি। এখন বয়স হয়ে গেছে আর পারে না, তবুও দেয়, মানে তবুও ওখানে দেয়, আবার আমাদের বাড়িতে পাঠিয়েও দেয়। উনি খুব ভালো মানুষ। তো তারপরে এই যে নিচে এলাম, ধানটা একবার নেড়ে দিয়ে আসলাম, সকালে দিয়েছিলাম তো। তারপরে আমার শাশুড়ি মা একবার নেড়ে দিয়েছে, আমি একবার নেড়ে দিয়ে আসলাম, ছাদে বড়িগুলো রোদে দিয়ে আসলাম। জেঠু ওই যে বাজার থেকে বাড়ি আসলো, দিয়ে বড়িগুলো নিয়ে আসলো। আর নিচে রাখলে আমার গুবলু সোনা ভেঙে গুড়িয়ে দেবে, তাই জন্য ছাদে দিয়ে আসলাম। তারপরে এই যে বেগুন দিয়ে বড়ি দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। আর গাছে অনেক শিম হয়েছে, আমার বরমশাই ছাদে ওই যে ওই কোয়াল ঘরের চালের ওপর উঠেছে ওই শিমগুলো পাড়ার জন্য। বাড়িতে না এরকম গাছ টাছ হলে এরকম সবজি পেরে খেতে আমার খুবই ভালো লাগে সত্যি করে। শিম বলো, বেগুন বলো, তারপরে পেঁপে, এটা ওটা মোটামুটি হয় তো। দেখো হয়েছে মানে একদম চেপে হয়েছে, দুটো গাছ হয়েছে, দুটো গাছে একদম লতিয়ে এত সুন্দর হয়েছে না শিমগুলো, দেখেছো কত চওড়া। আর খেতে কিন্তু খুবই ভালো এই শিমগুলো। এত এত সিম হয়েছে যে সবাইকে দিয়েও শেষ হচ্ছে না। ওই যে কাকিমাদের, তারপরে ননদদের, তারপরে দুই ননদ ওই যে আমার কাকি শাশুড়ির মেয়ে, মানে দিয়ে ওদের মানে আজকে বললাম দুটো নিয়ে যেতে, বললো না সেই সিম কবে দিয়েছো, সেগুলো শেষই হয়নি, আর কত খাবো, যখন লাগবে তখন নিয়ে যাব, নিয়ে গেল না। সকালবেলা দুটো সিম পাড়া হয়েছিল বলতে ওই আমার গুবলু সোনা, আমার ওই যে কাকা শ্বশুরের মেয়েটা প্রত্যেকদিন সকালবেলা আসে তো, এবার ওর সাথে বাড়ি যাওয়ার জন্য খুব কান্না করে, তাই ও যখন বাড়ি যায় তখন আমি ভুলিয়ে ভালিয়ে আর কি এদিকে নিয়ে এসেছিলাম। তো কিছুতেই থাকবে না, সে কি কান্না, তাই বললাম কটা সিম পাড়ো। আমি ওকে কোলে ধরেছিলাম আর ও একটা একটা করে সিমগুলো পাড়ছিল। তো সেই সিম কটা আমি দিতে গেলাম ওকে, বললো আমাদের বাড়িতে অনেক সিম আছে, এখন আর নেবো না, যখন দরকার তখন নেবো। আর আমাদের বাড়িতে অনেকগুলো পুঁই শাকও হয়েছে, মানে বাড়ির পিছনে যে পুকুরটা আছে তো, ওই পুকুরের পাঁচিলের গায়ে এত পুঁই শাক হয়েছে, রোদ পাই তো খুব ভালো, তাই কি সুন্দর মোটা মোটা হয়েছে। আর পুঁই মিটুলি হয়েছে, পুঁই মিটুলি খেতে ভীষণ ভালো লাগে আমাদের। আর এই যে দেখো আমার ওই রান্নাঘরের চালে, মানে যেখানে আমি আগে রান্না করতাম সেখানেও একটা পুঁই গাছ হয়েছে। এই পুঁই গাছ বলছি, সিম গাছ হয়েছে। সিম গাছে দেখো কতগুলো সিম ধরেছে, দেখা যাচ্ছে না, এই যে দেখো ফোনে মনে হচ্ছে ছোট ছোট, কিন্তু খুবই বড় বড় হয়েছে কিন্তু। আর একই দুটো গাছই একই সিম, আর প্রচুর সিম হয়েছে। তো এই যে দেখো তরকারি তো হয়ে গেছে, বেগুন দিয়েছি আর আলু দিয়েছি, আর এই যে মাছটা দিয়ে দিলাম, তরকারি হয়ে গেছে। তরকারিটা এবার নামিয়ে দেবো, তাহলে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে। মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল খেতেও ভালো লাগে, কিছুদিন করলাম। আর মাছ দিয়ে বেগুন দিয়ে খেতেও ভালো লাগে। ওই যে দেখো ঢালতে গেলাম, 2-4টা আলু পড়ে গেল, মানে একটু তরকারিটার তুলনায় একটু আনাজগুলো বেশি হয়ে গেছে, থালাটা ছোট হয়ে গেছে সেই জন্য। কারণ একটু বেশি করে আনাজ দিয়েছি, কারণ এই রাত্রিবেলা তো ভাত হয়, একটু বেশি তরকারি থাকলে ভাত দিয়ে খেতে পারি, ভালো লাগে খেতে।
ওই সামান্য দুটো রান্না করতে করতে 1:30 বেজে গেল, মানে 1:15 সময় আমি বাসন ধোয়াটা আমার কমপ্লিট হলো। ওই যে আজান দিচ্ছিল, কারণ আমাদের এখানে আজান যখন দেয় তখন 1:15 বাজে, তখন আজান দেয় না, তখন বুঝতে পারি যে 1:15 বেজে গেল। আর তখনই আমার তাড়াহুড়ো লেগে যায়, কারণ গুবলু সোনাকে খাওয়ানো থাকে। চানটা মাই করিয়ে দিয়েছে আজকে, আর মার কাছে একদম চান করতে চায় না, এত দুষ্টুমি করে, খুব কান্না করে, কারণ শরীর খারাপ করার পর থেকে না কেমন খুব খিটখিটে হয়ে গেছে, বারবার রেগে যাচ্ছে, খেতে চাইছে না, খাওয়া দাওয়া তো একদম করছেই না, মুখে জিভে একটু খাওয়া হয়েছে, ব্যথা হয়েছে, খেতে পারছে না একদম, আর প্রচুর রেগে যাচ্ছে, কথায় কথায় রেগে যাচ্ছে, কারো কথা শুনছে না, একদম খেতেই চাইছে না। তাই জন্য গুবলু সোনাকে খাওয়াতে আরো বেশি সময় লেগে যাচ্ছে। ওই যে সকালবেলা জলখাবারে খাওয়াতে খাওয়াতে প্রায় 1 ঘন্টা সময় লেগে যায়, ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে হচ্ছে। তো যাই হোক, তারপরে আমি উপরে এসে আগে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়ালাম, তারপরে আমি চান করলাম, চান টান করলাম, 2-4টে কাচাকুচি ছিল, কাচাকুচি করে নিয়েছি, আর ধানটা ওদিকে উপরে গুটিয়ে দিয়েছি, কারণ রোদ চলে গেছে, বেলা পড়ে গেছে। তো আমি চান করলাম 2:15 চান করলাম, এখন বাজে 2:35। আর আমার বরমশাই চান করে বসেছিল অনেকক্ষণ থেকে, কারণ ও মাঠ থেকে বাড়ি এসে গেছে অনেকক্ষণ, ওই যে শিমগুলো পাড়ছিল, অনেকক্ষণ এসে গেছে, শুধু আমার জন্যই বসেছিল। আমি বললাম ভাত টেনে দিই, বললো না থাক, একসাথেই খাবো। তো আমি চান টান করলাম, দিয়ে খেতে বসলাম। আর মাছ দিয়ে আলু বেগুন আর বড়ি দিয়ে তরকারিটা সত্যি খুব ভালো হয়েছিল খেতে, আমার এত সুন্দর লেগেছে। মানে গরম গরম তো, আর তরকারিটা হতেও বেলা হয়েছে, আর গরম ছিল তরকারিটা, আর বড়িগুলো কি সুন্দর খেতে লাগছে, স্বাদ হয়েছে খুব ভালো, বেগুনগুলো গলে গেছে, খুব ভালো লাগলো খেতে তরকারিটা। এরকম তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, এর মধ্যে আবার ছোট ছোট চুনো মাছ দিলে আরও বেশি ভালো লাগে। আর আমার জানো তো ভাতের থেকে তরকারিটা না একটু বেশিই লাগে, আমি একটু তরকারি বেশি খাই, মানে ভাত খাওয়ার পর একটু তরকারি না হলে আমার ভালো লাগে না, মনে হয় যেন একটু তরকারি নেই কেমন যেন লাগে। আর নতুন আলু, এখন তো নতুন আলু, সব পুরনো আলু পাওয়াই যায় না, তো নতুন আলু না কামড়ে কামড়ে খেতে খুব ভালো লাগে, আমার মার মতন আমি। আমার মাও জানো তো তরকারির থেকে, ভাতের থেকে তরকারি খেতে খুব ভালোবাসতো, আর নতুন আলু কামড়ে কামড়ে খেতে খুব ভালোবাসতো। আর নতুন আলুটা গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে সে একদম শক্ত হয়ে যায় পাথরের মতো। আমার বড় ছেলে আবার নতুন আলু একদম খেতে ভালোবাসে না, শক্ত হয়ে যায় তো, ঠান্ডা হয়ে গেলে তখন আর ভালো লাগে না, আর ও যখন আসে তখন ঠান্ডা হয়ে যায়, তবু আমি গরম করেই খাওয়ানোর চেষ্টা করি। আর ওকে একা খেতে দিলে তো ভাত খাবেই না, সেজন্য এখন আমি কদিন ওকে ভাত খাইয়েই দিচ্ছি, দেরি হচ্ছে হোক আমার কাজে, তবু ওকে খাইয়েই দেবো, দেখি না ওর চেহারাটা সারে কিনা, কারণ ডাক্তারের ওষুধ খেয়ে আর কতদিন, ভাতটা তো খেতে হবে, শুধু খিদে হওয়ার ওষুধ খেলে হবে, খিদেটা যে পূরণ করতে হবে, তো মানে যদি খিদে পাচ্ছে অথচ খাচ্ছি না, তাহলে আর কি করে চেহারাটা সারবে বলো তো। এত রোগা, সবাই বলে যেখানে যাচ্ছি সেখানে বলে কি রে ছেলেটাকে খেতে দিস না, এতটা খারাপ লাগে কি বলবো। তা ওই যে স্কুল থেকে বাড়ি এসে কম্পিউটার নিয়ে বসে পড়েছে, আর এখন দেখছে মা খাইয়ে দিচ্ছে, তো তাহলে কম্পিউটার নিলেও ঘাটলেও কোনো অসুবিধা হবে না, তাই কম্পিউটার নিয়ে বসে থাকে, আমি খাইয়ে দিই। আর ওদিকে আমার গুবলু সোনা একটু কান্না করছিল, কারণ ঘুম থেকে ওঠার টাইম হয়ে গেছে, তখন ঘুম থেকে উঠেছে সবে সেই জন্য ওকে খাওয়াচ্ছি, কোলে নিতে পারছি না, সেই জন্য কান্না করছিল। তো যাই হোক, তারপর সন্ধে হলো, এই যে সন্ধে দেবো, আর এই প্রদীপটা দেখছো, এটা কিনে এনেছি বাজার থেকে, দেখে আমার এত পছন্দ হলো, কি সুন্দর দেখতে, খুব ভালো লাগলো। আর এমনিতে একটা প্রদীপ কিনতে গেছিলাম, কারণ হচ্ছে যে আমাদের মন্দিরে যে প্রদীপটা দেওয়া হয় না, ওই প্রদীপটা যে এমনি যে নর্মাল প্রদীপগুলো হয় না, ওই প্রদীপগুলো, তো এবার সন্ধ্যে দিতে গিয়ে না প্রদীপে দেখি প্রায় দিনই বুকটা পুড়ে যায়, তো এই প্রদীপগুলো দিলে বুকটা পুড়বে না, সেই জন্য আমি এই প্রদীপটা কিনে এনেছি। আর এই যে দেখো, এটা হচ্ছে ওই চার্চের মেলা কৃষ্ণনগর থেকে এটা কিনে নিয়েছিলাম, ওই যে গঙ্গার জল দেওয়ার জন্য ঠাকুরকে, দৌড়ে দৌড়ে জল দেওয়ার জন্য। আর ওই স্টিলের ধূপদানিটা কিনে নিয়ে এসেছি, ওটা মন্দিরে দেওয়ার জন্য, কারণ আমাদের বাড়িতে এত ছুঁচো, ওই ধূপদানি প্রদীপ এগুলো মুখে করে নিয়ে কোথায় পালিয়ে যায় জানো, কতগুলো ধূপদানি আমাদের হারিয়ে গেল তার ঠিক নেই। তো তার জন্য পিতলের না নিয়ে স্টিলেরই নিয়ে এসেছি, পিতলের ছিল সেগুলো সব ইঁদুরে নিয়ে পালিয়ে গেছে, ইঁদুরে না ছুঁচোতে। আবার আমার গুবলু সোনার একটাই কাজ, ও কি করে জানো তো, ওই সকালবেলা খেলা করে, দিয়ে ধূপদানিগুলো নিয়ে খেলা করে, কোথায় যে ফেলে দেয় খুঁজে আর পায় না। তারপর আমার কাকি শাশুড়ি সব ধূপদানিগুলো হারিয়ে গেছে, তো তার জন্য একটা কিনে এনেছি, আর একটা প্রদীপও কিনে এনেছি, দিয়ে যে সন্ধ্যেটা দিয়ে দিলাম। আর সন্ধ্যেবেলার দিকটা এত খিদে পেয়েছিল, প্রচণ্ড তেলে ভাজা খেতে ইচ্ছে করছিল, তাই আমার বরকে ফোন করে বললাম বাড়ি আসার সময় চপ নিয়ে আসবে। তো ও চপ আনতে গিয়ে দেখে চপের দোকানটা বন্ধ, খোলেইনি, মানে যেদিন খেতে ইচ্ছে করে সেদিনই এরকম হয়, দুটো চপের দোকান দুটোই বন্ধ।
তো কি আর করবো বলো তো, আমার বড্ড মানে তেলে ভাজা খেতে ইচ্ছে করেছে, তাই এই যে নিচ থেকে একটা বেগুন নিয়ে এসে বেগুনি করবো। মা দেখছি বেগুনের মধ্যে পোকা, এত ভালো বেগুনটা কচি কিন্তু বেগুনের ভেতর পোকা। তো যাই হোক বাদটা দিয়ে একটু নিলাম, ভাজি যে একটু বেগুনি করব গোল গোল করে, আর চপের মতন দেখতে লাগবে, বেশ ভালো লাগবে। আমার কিন্তু চপ খেতে খুব ভালো লাগে, আর চপের থেকে সিঙ্গারা খেতে আরও বেশি ভালো লাগে। বেগুনিটা খুব একটা পছন্দ করি না, কি আর করবো বলো তো, সঙ্গে সঙ্গে তো চপ বানানো সম্ভব নয়, আর চপটা বানাতে খুব একটা ভালো পারবও না। একদিন বানিয়েছিলাম, আমার মনে আছে, জীবনে প্রথমবার আর লাস্টবার একদিন চপ বানিয়েছিলাম, তবে ভালো হয়েছিল খেতে, ফুলকপি দিয়ে বানিয়েছিলাম। তো গরম গরম বেগুনি আমার বরটা আবার খুব ভালোবাসে খেতে, লম্বা লম্বা, উনি আবার লম্বা বেগুন খেতে ভালোবাসে। লম্বা লম্বা ভাজতে গেলে অনেক দেরি হবে, আমি ভাজতে পারি না, কাটতে বিরক্ত লাগে, তারপরে অনেক এক কড়াই তেল দিতে হবে, আর ভাজতেও অনেকটা দেরি হয়। সেই জন্য ভাবলাম দূর, লম্বা লম্বা ভাজবো না, গোল গোলই ভাজি চপের মতন। আর 8:30টার সময় আমরা সন্ধ্যের টিফিন করি, ভাবো তাহলে ভাজবোই বা কখন আর খাবোই বা কখন। আমি তো ভাবলাম চপ নিয়ে আসবে, দোকান টোকানতে বন্ধ করে বাড়ি এসে বলছে চপ পাইনি, দুটো দোকানই বন্ধ, তোমার কপালে নেই। তো মুড়িটা মাখলাম বেশ একটু টেস্টি করে, পেঁয়াজ লঙ্কা, তারপরে একটু চানাচুর দিলাম, ঝাল চানাচুর, আর একটু গাজর দিয়েছি। আর বড় ছেলে তো কোনোদিনই মুড়ি খেতে চায় না, এখন একটু জোর জার করলে তাও খায়। আর ওই একটু বেলা করে ভাত খেয়েছে, তো 4:30 বেজে গেছিলো, 4:30টার সময় ভাত খেয়েছে, তাই খিদে নেই। একটু পরে ওকে 1 গ্লাস দুধ দিয়ে দেবো, তাই জন্য আর জোর করলাম না। ওই 2-1 গাল মুড়ি খেলো, দিয়ে আমরা চলে এলাম ঘরে। আর গুবলু সোনাকে একটু সুজি করে খাইয়ে দিয়েছি। আর রাত্রেবেলা ভাবছি আজকে আর ভাত খাবো না, আজকে রুটি করব। কারণ 8:30টার সময় মুড়ি খেতে বসছি, খেতে খেতে তো 9টা বেজে যাবে, এরপর আবার ভাত খেতে ভালো লাগে। আর এমনিতে শীতকালের দিনে রোজ রোজ ভাত খেতে ভালো লাগে না। আর ভালো লাগে গরম গরম আলু সিদ্ধ ঘি দিয়ে ভাত, মাঝে মাঝে ভালো লাগে, রোজ খেতে ভালো লাগে না। বেশ ভালোই লাগলো জানো তো, মানে চপ খেতে চেয়েছিলাম কিন্তু বেগুনি দিয়েও মনটা পুষিয়ে গেল। মনটা চাইছিল বড্ড তেলে ভাজা খেতে, খুব ভালো লাগলো মুড়ি দিয়ে তেলে ভাজাটা খেতে। আর বেগুনির মধ্যে একটু গুঁড়ো লঙ্কা দিতে পারলে ভালো হতো, গুঁড়ো লঙ্কা যেহেতু আমরা ব্যবহার করি না, তো তাই কি করেছি জানো তো, একটা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে লম্বা করে চিড়ে নিয়েছি, দিয়ে বেগুনের ভিতর দিয়ে তারপরে বেসন দিয়ে ফাটিয়ে একদম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। বেশ কামড়ে খাচ্ছি তো কাঁচা লঙ্কার ফ্লেভারটা পাচ্ছি, দারুণ লাগছে খেতে। তো চলো আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর চ্যানেলে যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। লাইক করে দিও, টাটা বাই বাই, বাই বাই, সবাই ভালো থেকো, তাকিয়ে বলো, তাকিয়ে বলো।